হ্যাঁ, আজকে একটু সম্ভবত কিছু সংশোধিত এসছে কারো কারো পরামর্শের ভিত্তিতে, অথবা জি মানে এখানে ওই যে সংবিধানের একটা অনুচ্ছেদের রেফারেন্সটা আবার এখানে অ্যাড করা হয়েছে, সে এটুকুই। তাছাড়া ওই নিচে যেগুলো আছে মানে কনসেপ্টটা হচ্ছে, আমি মাননীয় সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করি যে রাষ্ট্রপতির ক্ষমতা বর্ধিতকরণ বা ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করার কথা তো দীর্ঘদিন ধরে চলে আসছে। তৎপ্রেক্ষিতে রাষ্ট্রপতি, আমরা জানি যে বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় তিনি দুটো কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করতে পারেন, একটা হলো প্রধানমন্ত্রী নিয়োগ, আরেকটা হলো প্রধান বিচারপতি নিয়োগ। এর বাইরে ওটা সম্পর্কে রিয়াদ আমাদের মাননীয় সহসভাপতির একটা বক্তব্য আছে, সেটা হলো যে কবর জিয়ারতও তিনি নিজ ইচ্ছায় করতে পারেন না। শুনেন, একবার শাহাবুদ্দিন সাহেব সম্ভবত এটা বলেছিলেন যে ওনার কবর জিয়ারত করা ছাড়া আর কোনো কাজ নাই। এটা শুনে সকলে তিনি হাসাহাসি করতেছে। তো আমি বললাম এটা খুব সিরিয়াস ব্যাপার, উনি একটা কনস্টিটিউশন ভায়োলেশনের কথা বলতেছে। বলে কীরকম? এমন যে না, লেখা আছে কিন্তু উনি কবর জিয়ারতও করতে যেতে পারবেন না, কারণ ওই এক্সেপশনটা নাই। কিন্তু 48(3)তে এই এক্সেপশন নাই যে রাষ্ট্রপতি চাইলে কবর। পরে দেখেই কবর জিয়ারত নিয়ে একটা ঝামেলা এই দেশে হইল, এক রাষ্ট্রপতিকে কেন্দ্র করে কবর জিয়ারত নিয়ে এক ঝামেলা তৈরি হয়ে গিয়েছিল। সেই থেকে আমি এইসব ব্যাপারে কথা বলার সময় একটু সাবধানতা অবলম্বন করি। তো ধন্যবাদ মাননীয় সহসভাপতি। তো এখন আমরা জানি যে এই ফোরামে জাতীয় ঐক্যমত্য কমিশনের এই আলোচনায় এরই মধ্যে 5টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিয়োগের বিষয়ে একটা নতুন বিধান প্রবর্তনের সিদ্ধান্ত কয়েকটি দল ও জোটের ডিসেন্ট সহ গৃহীত হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে, বাকি 4টি প্রতিষ্ঠান ডিসেন্ট সহ গৃহীত হয়েছে। এগুলোর ক্ষেত্রে নতুন যে বিধানের প্রস্তাব করা হয়েছে সেটা হলো যে নির্দিষ্ট পদ্ধতিতে বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে প্রেসিডেন্ট তাদের নিয়োগ দেবেন। সেখানে প্রেসিডেন্টের কোনো চয়েস নাই, মানে সে অর্থে প্রেসিডেন্টকে কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। কিন্তু এই প্রস্তাবে যে প্রতিষ্ঠানগুলোর কথা বলা আছে আপনাদের হাতে পৌঁছেছে, এগুলোর ব্যাপারে কমিশনের প্রস্তাব হচ্ছে যে এগুলোতে প্রেসিডেন্ট নিয়োগ দেবার ক্ষেত্রে কারো মুখাপেক্ষী হবেন না, পরামর্শের বা সুপারিশের মুখাপেক্ষী হবেন না। তিনি নিজে এই প্রতিষ্ঠানগুলোতে সম্পূর্ণ নিজস্ব এখতিয়ারে তিনি নিয়োগ দিতে পারবেন, এই মর্মে প্রস্তাব আনা হয়েছে। তো এ বিষয়ে আসলে আগে আলোচনা হয়নি। এই একটা বিষয়, যে বিষয়টা নিয়ে আগে কখনো আলোচনা হয়নি, আমরা এ বিষয়ে এখন যেহেতু আমাদের আজকে শেষ দিন, আমরা আলোচনা আহ্বান করছি, কিন্তু বিনয়ের সঙ্গে স্মরণ করিয়ে দিই যে যতটা প্রিসাইজলি সংক্ষেপে এ বিষয়ে আলোচনা করা যায়, মতামত দেওয়া যায়, আপনারা দয়া করে আমার কাছে স্লিপ পাঠান। আমি শুরুতে জনাব মঞ্জুর কাদেরকে দিব, কারণ তিনি হাত তুলেছেন, ওই মুহূর্তে আমার হাতে কোনো স্লিপ নাই। কিন্তু বাকিদেরকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করি যে আপনারা স্লিপ পাঠান, আমি প্রত্যেকের নাম ধরে আমন্ত্রণ জানাবো। প্রেসিডেন্টের ক্ষমতা ও দায়িত্ব বিষয়ে এখন কথা বলছেন নাগরিক ঐক্যের জনাব মঞ্জুর কাদের। ধন্যবাদ। আমরা তো জুলাই আগস্টের অভ্যুত্থানের এই আন্দোলনের পরবর্তীকালের একটা রাজনৈতিক পরিবর্তন নিয়ে কথা বলছি। আমরা শুধুমাত্র আগামী যে সরকার গঠিত হবে, যে ইমিডিয়েটলি সরকারটা গঠিত হবে, শুধু সেটা না, আমরা একটা ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিগুলো কেমন হবে, এখানকার রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, সেটা নিয়েও কথা বলতে চাই। তো এখানে একটা জিনিস যেটা প্রথমে যেটা কতে আছে, অ্যাটর্নি জেনারেল নিয়োগ। অ্যাটর্নি জেনারেল, প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু ক্ষমতায় যায় তাদের একটা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে, এবং এই এজেন্ডাকে ফুলফিল করার জন্য একটা বড় কি অ্যাপয়েন্টমেন্ট হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। আমি মনে করি যে অ্যাটর্নি জেনারেলটা প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমেই রাষ্ট্রপতি করবেন, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হলো
যে দেশের মুদ্রা ব্যবস্থা, দেশের অর্থনীতি, এটাও কিন্তু একটা পলিটিক্যাল পার্টির এজেন্ডা থাকে। তারা যখন রাজনৈতিক ম্যানিফেস্টো দেয়, তাদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটা কি রোল থাকে। সুতরাং সেখানেও এই অ্যাপয়েন্টমেন্টটাও প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে, যিনি সংসদের নেতা হবেন। এবং সর্বশেষে আরেকটা জিনিস, যেটা যে নিয়তে যেটা আছে সশস্ত্র বাহিনী সমূহের প্রধান, সেখানে সশস্ত্র বাহিনী যদি সশস্ত্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকে, যদি এটা প্রধান এই মন্ত্রণালয়ের অধীনে না থাকে, শুধু এক্সিকিউটিভের মধ্যে থাকে, তাইলে কোনো কথা নাই। কিন্তু যদি মন্ত্রণালয়ের অধীনে থাকে, সেইখানে প্রধানমন্ত্রীর একটা ভূমিকা ছাড়া রাষ্ট্রপতি কিভাবে একটা এই তিন বাহিনীর প্রধানকে নিয়োগ দিতে পারবেন, এই ব্যাপারে আমার সন্দেহ আছে। সুতরাং আমি মনে করছি যে এই তিনটা অ্যাটর্নি জেনারেল নিয়োগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ এবং বাহিনী সমূহের প্রধান, এই তিনটা ব্যাপারে অন্তত প্রধানমন্ত্রীর একটা ভূমিকা থাকতে হবে। আর রাষ্ট্রপতি যদিও নিয়োগ দেবেন, কিন্তু ভূমিকাটা থাকতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি একটু সিম্পল এক্সপ্লেনেশন দিই। একটু মনে হয় আন্ডারস্ট্যান্ডিং এর ডিফারেন্স তৈরি হচ্ছে। অ্যাটর্নি জেনারেল কিন্তু বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফ বাংলাদেশ, কোনো গভর্নমেন্টের নয়, সে লিগ্যাল অফিসার স্টেটের। অতএব এটা আপনাকে বিবেচনায় রাখতে হবে। যে বিবেচনার থেকে আমরা অ্যাটর্নি জেনারেল কথা ইনসিস্ট রেখেছিলাম, এখানেও আমরা প্রস্তাব করছি। এটা হচ্ছে এক নম্বর। বাংলাদেশ ব্যাংক যে কোনো সেন্ট্রাল ব্যাংক যে কোনো পৃথিবীর দেশের, আনলেস ইট ইজ এ সোশ্যালিস্ট কান্ট্রি, আনলেস ইটস নর্থ কোরিয়া, বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট, মাস্ট বি। আদারওয়াইজ আপনি বেসিক্যালি ইকোনমি 12টা বাজে দেওয়ার ব্যবস্থা করতেছেন, যেটা হয়েছে এই দেশে। দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ইন দিস কান্ট্রি। ফলে আপনি যেভাবে বলছেন যে বাংলাদেশ ব্যাংকের, শেষ পর্যন্ত আপনারা এগ্রি করবেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা এক্সপ্লেইন করা দরকার, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আপনি সরকারি পলিসি ইমপ্লিমেন্ট, পার্টি পলিসি ইমপ্লিমেন্ট করার দায়িত্ব দিতে পারেন না। ফেডের আমেরিকাতে ট্রাম্পের মতো ইসে এখন ফেডের ইসেকে, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে সরাবে কি সরাবে না, সেটা নিয়ে একটা হইচই হচ্ছে। বুঝতে পেরেছেন? তার কারণটা হচ্ছে আমেরিকা বলে বলছেন আপনি ব্রিটিশ ব্যাংক অফ ইংল্যান্ডের কথা বিবেচনা করেন। এটা কনসেপচুয়ালি একটু আমার মনে হয় প্রবলেম্যাটিক। ধন্যবাদ মাননীয় সহসভাপতি। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব মুস্তাক হোসেন, ডাক্তার মুস্তাক হোসেন, বাংলাদেশ জাসদ, এবং এরপরে কথা বলবেন জনাব রেদওয়ান আহমেদ। এবং আমি দেখছি এটার উপরে আর কারো খুব বেশি আগ্রহ দেখা যাচ্ছে না, সম্ভবত এটাও খুব দ্রুত গৃহীত হয়ে যাবে। ধন্যবাদ সভাপতি। আমি ভাবলাম যে স্লিপ অনেক পড়েছে, কিছুক্ষণ পরে আমি চান্স পাবো। এনিওয়ে, যখন ডাক পড়েছে বলতেই হয়, মোটার আগে বলতে হয় যে নির্বাহী বিভাগের সাথে সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো আছে, সেগুলো মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমেই করা উচিত। যে আমি নিজ থেকে যদি আসি, যে সশস্ত্র বাহিনী সমূহের প্রধানদের নিয়োগ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, আমার ধারণা, আমাকে হেল্প করবেন এখানে কমিশনের সদস্য, এগুলো মানে নির্বাহী বিভাগের সাথেই সরাসরি সম্পর্কিত। আর যেগুলো কমিশন আছে, সেই কমিশনগুলোর মধ্যে ইনক্লুডিং অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যেগুলো নির্বাহী বিভাগের বাইরে, সেগুলো হতে পারে রাষ্ট্রপতি তার নিজ বিবেচনায় করবে। সেটাও কিন্তু আইনের দ্বারা নির্ধারিত হওয়া উচিত। রাষ্ট্রপতি তার একক বিবেচনায় করবেন, সেটা কিন্তু আমরা সেই ধরনের সংস্কারে যাচ্ছি না। মহামান্য রাষ্ট্রপতি একটা নির্দিষ্ট নিয়মের মধ্যেই যেন সেগুলো করেন, সেটা করা উচিত। মাননীয় প্রধানমন্ত্রীর অফিসিয়াল নির্দেশনার বাইরেও যদি থাকে, সেটা একক ক্ষমতা বলে হলে সেটাও কিন্তু একটা আমাদের মানে আনডেমোক্রেটিক ট্র্যাডিশন হবে। তবে যেগুলো এখানে উল্লেখ করা আছে, যেগুলো নির্বাহী বিভাগ বা মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত, মন্ত্রণালয়ের অধীনে বা তাদের পরিচালনায়, সেগুলো অবশ্যই প্রচলিত আইনে রাষ্ট্রপতির নামে নিয়োগ হবে। কারণ সরকারি সকল কর্মচারী কিন্তু মহামান্য রাষ্ট্রপতি দ্বারা নিয়োগপ্রাপ্ত হন, কিন্তু তাকে নির্বাহী বিভাগের
সিদ্ধান্তকে তিনি সেটাকে তার নামে হুকুম জারি হয়। আপাতত আমার এইটুকুই। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর মুস্তাক হোসেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব রেদওয়ান আহমেদ, এলডিপি। সম্মানিত সহসভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ইতিপূর্বে বিভিন্ন আলোচনায় আপনার বিভিন্ন কমিশনের চেয়ারম্যান সহ মেম্বাররা কিভাবে নির্বাচিত হবেন এত সম্পর্কিত বিষয়ে অনেক ক্ষেত্রে আমরা আলোচনা করেছি। তো অনেকগুলো কমিশন যেগুলোর ব্যাপারে কমিটি গঠনেরও আমাদের এই হাউসে আপনাদের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপিত হয়েছে। এখানে বিশেষ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশন, টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, তারপরে তথ্য কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন সহ এটার একটা নিয়োগের নীতিমালা কিন্তু ইতিমধ্যেই প্রবর্তিত আছে সরকারি বিধান অনুযায়ী। তো এখন রাষ্ট্রপতি মহোদয় সরাসরি উনি ওনার এখতিয়ার ব্যবহার করে যে কেউকে আপনার মনোনয়ন দিবেন, এটা আরবিট্রারি সিদ্ধান্ত নেওয়ার ওরকম ক্ষমতা তো মূলত প্রধানমন্ত্রীরও অনেক ক্ষেত্রে নাই। তো সেই জায়গাতে নির্বাচনী যাদেরকে নির্বাচিত করবেন বা যাদেরকে নিয়োগ দিবেন সেটার বিধিমালা অনুসরণে রাষ্ট্রপতির কাছে যদি একটা প্রস্তাব যায়, তারপরে সেই প্রস্তাব থেকে রাষ্ট্রপতি মহোদয় বিবেচনা করবেন। হ্যাঁ, এটা আমার একটা প্রস্তাব আপনাদের কাছে। একটু ইন্টারজেক্ট করি কথা কমানোর জন্য, পরের কথাটা আপনার বলতেই হবে না। আমরা যেটা বলছি 48(3) ক্ষেত্রে আমাদের প্রস্তাব বুঝলে বুঝতে পারবেন, যে সমস্ত কমিশন সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য আমরা বলেছি সেখানে সুস্পষ্টভাবে নিয়োগ প্রক্রিয়া আছে এবং তার মধ্যে একজনের নাম যাবে। ফলে সেখানে রাষ্ট্রপতি নির্বাহী বিভাগের প্রধান হিসেবে স্বাক্ষর করে একটা চিঠি দেবেন মাত্র, আর কিছুই না। এর বাইরে যেগুলো আছে, যে কমিশনগুলো আছে, যে কমিশন শুধু না, আমরা যেমন ধরেন অ্যাটর্নি জেনারেল প্রতিষ্ঠানও আছে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কথা আমি একটু আগে বলেছি, এগুলোর ক্ষেত্রে যেটা আমরা করার চেষ্টা করছি, আমরা কিন্তু নিচে লিখবেন বলছি যে সংবিধান ও আইনে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের বিষয়ে আলোচনা। আমরা বলবো যে আইনের মাধ্যমেই আমরা যেখানে যেখানে আইনের সংশোধনের প্রয়োজন হবে সংশোধন করা হবে। এখন যেটা হয় সেটা হচ্ছে যে এটা প্রাইম মিনিস্টারের কনসালটেশন মাস্ট, ও যেটা সানি বলছিলেন আর কি, হ্যাঁ, যে এটা কিন্তু আসলে মাস্ট। আমরা বলছি যে এই সমস্ত জায়গায় যেন কনসালটেশনটা যদি না হয়, মানে যদি প্রাইম মিনিস্টারের কাছে বাধ্যবাধকতা না থাকে, তাহলে রাষ্ট্রপতি যেমন ধরুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি আইনের যে প্রক্রিয়া ওনার কাছে নাম আসবে, এটা 3টা আসবে, 2টা আসবে, 1টা আসবে, বা যেই প্রক্রিয়া নিয়োগ করা দরকার উনি ওইখানে সেই নিয়োগটা, এটা আরবিট্রারি বলা হচ্ছে না, বাই নো মিনস আমরা আরবিট্রারি পাওয়ার দিচ্ছি সেকে। কিন্তু এখনের যে বাধ্যবাধকতাটা, যেটা পলিটিসাইজেশনের একটা বড় উপায় হয়ে দাঁড়িয়েছে, সেটা এভরিথিং ইন কনসালটেশন উইথ দ্য প্রাইম মিনিস্টার। হ্যাঁ, কারণ হচ্ছে কনসালটেশন তো না, ইন অ্যাকর্ডেন্স উইথ ল। হ্যাঁ, ইন অ্যাকর্ডেন্স উইথ। হ্যাঁ, এই কনসালটেশন যেটা সানি কনসালটেশনের জায়গায় পর্যন্ত আনতে চাচ্ছেন, ইফ আই এম নট রং, তো এই জায়গায় আমরা আরবিট্রারিনেসের কথা বলছি না, আমরা আইন অবশ্যই থাকবে। প্রধানমন্ত্রী আউট অফ দ্য মানে ব্লু স্কাই একটা লোকের নাম টেনে নিয়ে আমাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানোর চেষ্টা করবেন না, এটা আপনাকে আমি বলতে পারি। তো এইটাই আমরা চাচ্ছি, আমরা ওই প্রাইম মিনিস্টার, তাতে করে পলিটিসাইজেশনগুলো বন্ধ করা যাবে আর কি। এখন অ্যাটর্নি জেনারেল হলো বাংলাদেশ সরকারের না। হ্যাঁ, এই যুক্তিতে এখনো তো রাষ্ট্রপতি দেয়। বর্তমানে প্রচলিত যে বিধান আছে, এই অ্যাটর্নি জেনারেলও তো প্রাইম মিনিস্টার দেয় না, আলোচনা করার বাধ্যবাধকতা আছে, বাধ্যবাধকতা আছে। আমরা ওই বাধ্যবাধকতা রাষ্ট্রপতিই দেবেন। তবে উপরে আপনার বর্গীয় জ, তারপরে ঝ পর্যন্ত, তারপরে সেনাবাহিনীর 3 বাহিনীর প্রধান, প্রতিরক্ষা, গোয়েন্দা এবং জাতীয় নিরাপত্তা,
এটা সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের সাথে সম্পৃক্ত, জড়িত। এই বিষয়টা আমার মনে হয় রাষ্ট্রপতির কাছে সম্পূর্ণভাবে নিয়োগের দায়িত্বটা দেওয়া সমীচীন হবে না বলে মনে করি। সরকার পরিচালনায় ব্যাঘাত হবে। কথা বাড়াইতে চাই না, অনেকেই আলাপে অংশগ্রহণ করবেন। কি যুক্তি, কি কারণে দেওয়া উচিত না বা কি না, এগুলো বলতে গেলে তো সারাদিন বলা না, যাবে। তা অবশ্যই। এখন 5:15 বাজে, আমি অনুরোধ করবো যে আমাদের আসলে বোধহয় নামাজের বিরতিতে যাওয়া উচিত। জি, আমরা আসরের নামাজের জন্য 15 মিনিট বিরতি দিচ্ছি। হ্যাঁ, এই তিনটা বিষয়, সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা, আপনি গোয়েন্দা, এই শেষ জাতীয় তিনটার ব্যাপারে বলছেন এগুলি, আর বাদ বাকিগুলোর ব্যাপারে আপনার দ্বিমত নেই? না, দ্বিমত নাই। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা 15 মিনিটের জন্য মুলতবি করছি। এই সময় নামাজের ব্যবস্থা, যারা